বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক নিহত, উড়ে গেল হাতের কবজি সহ ঘরের চাল। শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান ব্যাপারী ৩২ নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার হাতের কবজি সহ উড়ে গেছে টিনের ঘরের চাল। এ সময় ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর জানাবো ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লি দূতাবাস আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকে ভিসা দেয়া বন্ধ হয়ে গিয়েছিল, খবর বিবিসির। এদিকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি, বললেন আসিফ নজরুল। জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শীঘ্রই এটির অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এমন কথা বলেছেন। এবারে জানাবো প্রশাসন নিরপেক্ষ না হলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে, বলছে খেলাফতে মজলিস। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন খেলাফতে মজলিসের নেতারা। তারা আরও জানিয়েছেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলতে প্রশাসনকে আরও কঠোর নজরদারিতে রাখতে হবে। এবং সর্বশেষ জানাবো দীপু দাসের লাশ পোড়ানোয় নেতৃত্ব দেয়া ইয়াসিন আরাফাত গ্রেপ্তার। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় লাশ পোড়ানোর নেতৃত্বদানকারী ইয়াসিন আরাফাত ২৫ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ডিএমপির সহযোগিতায় ডোমরা থানাধীন শারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে তিনি দীপু দাসকে হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক নিহত, উড়ে গেল হাতের কবজি সহ ঘরের চাল। শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান ব্যাপারী ৩২ নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার হাতের কবজি সহ উড়ে গেছে তার টিনের ঘরের চাল। এ সময় ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে শত শত বোমা তৈরির সরঞ্জাম পড়ে আছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর মুলাই ব্যাপারীকান্তি সাগর ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জাজিরা উপজেলা বিলাসপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র হাত বোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বৃহস্পতিবার ভোরে কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারীর সদ্য তৈরি করা বসত ঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। একই উপজেলার দেলোয়ার হোসেন ব্যাপারীর ছেলে সোহান ব্যাপারী ঘটনাস্থলে মারা যায়। নিহতের হাতের কবজি সহ ঘরের চাল উড়ে গেছে। এ সময় আরও ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। আর হাসপাতালে যারা এই মুহূর্তে ভর্তি রয়েছে তাদের ব্যাপারটি যে হসপিটালগুলোতে ভর্তি রয়েছে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদেরকে আটক করুন, এরা সবকিছু তছনছ করে দেবে। এদেরকে আটক করুন, এরা সবকিছু ধ্বংস করে দেবে। ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ।
কলকাতা, মুম্বাই, চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল খবর বিবিসির। এখন শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না করা হলেও বুধবার থেকে যে পর্যটক ভিসা দেয়া সীমিত করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসগুলির সূত্র। বিশেষ করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের যারা হাই কমিশনার ভারতে বিভিন্ন দূতাবাসে চাকরি করছেন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি কনসুলেটগুলোতে তারা হামলা চালানোর চেষ্টা করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত উগ্রবাদী হিন্দুত্বদের ঘটনার কারণে মূলত এখন পুরো বাংলাদেশের মানুষ চরম আতঙ্কে রয়েছে এবং এই চরম হিন্দুত্ববাদীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের দূতাবাস বন্ধ করে দিয়েছে, যাতে করে আর ভবিষ্যতে মূলত ভারতের এই উগ্র হিন্দুরা এই ধরনের আর কোনো কর্মকাণ্ড করতে না পারে সেই ব্যাপারটি দেখা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এখন সেদিকেই তাকিয়ে আছে, তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি বললেন আসিফ নজরুল। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শীঘ্রই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে জুলাই যারা আন্দোলন সংগ্রাম করেছে, ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদের উপর কোনো ধরনের যেন দায় না থাকে সেজন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে করে আগামীতে কাউকে দোষী সাব্যস্ত করে তারপর ফাঁসির রশিতে কেউ ঝুলাতে না পারে সেজন্য সরকার এমন ব্যবস্থা গ্রহণ করছে। যেই ব্যাপারটি এর আগে বাংলাদেশে ১৯৭১ সালে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু তিনি করেছিলেন এবং বলেছিলেন যে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার হিসেবে ছিলেন তাদেরকে ক্ষমা করে দেয়া হলো, অর্থাৎ তিনি সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা আসার পর অনেককেই ফাঁসির রশিতে ঝুলিয়েছে। সুতরাং এখন দায়মুক্তি দেয়া হলেও ভবিষ্যতে অন্য কোনো সরকার আসলে এর কোনো প্রভাব পড়বে কিনা সে বিষয়টি দেখা হচ্ছে। পুরো বিপ্লবটিকে যেন কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি সহ আরও অনেকেই তারা এসব বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং তারাও বলেছিলেন যারা আন্দোলন করেছে তাদেরকে দায়মুক্তি দেওয়া উচিত। সে অনুযায়ী সরকার সেভাবেই কাজ করছে এবং সরকার সেভাবেই চলে যাচ্ছে। প্রশাসন নিরপেক্ষ না হলে এবারে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলছে খেলাফতে মজলিস। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন খেলাফতে মজলিসের নেতারা। তারা বলেন নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রশাসনকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। দলের কেন্দ্র নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন রাজধানীতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে খুনিরা প্রকাশ্যে পালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার করা যায়নি। শহীদ ওসমান হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে পারেনি সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, অপরাধীদের উপর গোয়েন্দা নজরদারির অভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপশক্তি মাঠে নেমেছে। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে একটি বিশেষ দলের প্রতি প্রশাসনের ঝোঁক বাড়ছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশটি বিনষ্ট এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বৈঠকে খেলাফতে মজলিসের নেতারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেছেন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার, সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। খুনি ফ্যাসিস্টরা অপশক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজির দের নির্মূল করতে হবে।